কিন্তু ওরে সবেমাত্র মনে পড়লো যে ও আজ সকালে ওর রুমের লক নষ্ট হয়ে গেছে। তাই আয়শা কোনো মতে দরজাটা আটকে দিয়ে অস্থিরভাবে রুমে পায়চারি করতে লাগলো। নিচে অলরেডি বারিশের আওয়াজ শোনা যাচ্ছে। ও আয়শার মায়ের সাথে কথা বলছে, নিশ্চয়ই আয়শার নামে অভিযোগ দিচ্ছে। একটু পরেই বারিশের পদধ্বনি ওর রুমের দিকে এগিয়ে আসতে ধরলেই আয়শা চটজলদি জানলা খুলে, তারপর জানলার পাশে থাকা গাছে কোনোভাবে ঝুলে পড়ে এবং গাছ বেয়ে অত্যন্ত ধীরে ধীরে নিচে নামতে লাগলো। শব্দ ব্যতীত গাছ থেকে মাটিতে পা রেখে ও আস্তে আস্তে হাঁটতে লাগলো। গেটের কাছাকাছি যেতেই ও হুট করে একটা শব্দ করে ফেলে। সেই শব্দ শুনে বাড়ির আয়শার জানলা দিয়ে নিচে তাকায়। আয়শাকে দেখতে ও হাত উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ওখানেই দাঁড়ো, তোমাকে আমি ছাড়বো না আজ। আয়শা দাঁড়ালো না। ও পিট করে ছুটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বাড়ির পেছনে চলে আসে। সেটা দেখতে আয়শা দৌড়ে গিয়ে বাড়ি দিয়ে সেটা দেখতে আয়শা দৌড়ের গতি বাড়িয়ে দিল। বারিশ ছুটতে ছুটতে পেছন থেকে চিৎকার করে বলল, কথা তোমার আর কোনো মাফ নেই, তুমি শেষ আজ। আয়শা দৌড়াতে দৌড়াতে দিক বেদিক হারিয়ে কবরস্থানে ঢুকে পড়ে। তারপর চুপচাপ একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বারিশও সেখানে এসে উপস্থিত হয়। ও হাঁপাতে হাঁপাতেই বলে, ভালোই ভালোই বেরিয়ে আসো, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আয়শা বিড়বিড় করে বলতে লাগলো, বেরোলে তার চেয়েও বেশি খারাপ হবে। চাটু মেরে লাভ নেই, আমি যাব না। কথাটা বলে হঠাৎ পেছনে তাকাতে আয়শার শীত দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। দূরে একটা গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। আয়শা মৃদু চিৎকার করে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। ও দেখতেই ওকে দেখতেই বারিশ বাঁকা হেসে বলে, গুড গার্ল, এবার পালাবে কোথায়? আয়শা ওর কথাকে পাত্তা না দিয়ে দৌড়ে গিয়ে বারিশের হাত চেপে ধরে কম্পিত গলায় বলল। ওখানে ওটা কি? বারিশ হতভম্ব হয়ে গেল ওর কাণ্ডে। তবুও আয়শার চোখ অনুসরণ করে ও গাছটার দিকে তাকায়। অতঃপর মৃদু হেসে বলে, কোনো পলিথিন বা কাগজ হবে হয়তো, মেয়ে মানুষে তো ভয় পায় কেন? আয়শা চোখ বন্ধ করে রেখেছিল। বারিশের কথা শুনে ও চোখ খুলে গাছের দিকে তাকায়। তারপর জোরপূর্বক হেসে বলে, ও পলিথিন, তাহলে ঠিক আছে। কথাটা বলার পরপরই সেই সাদা জিনিসটা নড়তে শুরু করে। তা দেখে আয়শা জোরে এক চিৎকার করে বারিশের কোলে উঠে পড়ে। ঘটনার আকস্মিকতায় বারিশ স্তম্ভিত হয়ে গেল। ও আহাম্মক হয়ে বলে, আচ্ছা, কোল থেকে নামো। আয়শা ওকে আরো শক্ত করে চেপে ধরে আর কম্পিত গলায় বলতে লাগলো, না, ওটা নড়ছে। আরে বাতাসের কারণে নড়ছে, এত ভীতু হলে তো চলবে না। আয়শা চোখ মেলে আবার সেদিকে তাকায়। তারপর দাঁত কেলিয়ে বলে, ও ও বাতাসের কারণে নড়ছে। বারিশও দাঁত বের করে বলল। হ্যাঁ। আয়শা হাসছে। বারিশ নিজের মিথ্যে হাসি বন্ধ করে ধমক দিয়ে বলে, কোল থেকে নামো বেয়াদব। আয়শা তৎক্ষণাৎ বারিশের কোল থেকে নেমে পড়ে। তারপর গলা খাকারি দিতেই নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর হুট করে আবার গাছটার দিকে তাকাতে আয়শা কম্পিত হাত তুলে বলে, ওটা কি বারিশ আয়শার দিকে তাকিয়ে সামান্য হেসে সামনের দিকে তাকাতে তাকাতে বলে, এত ভীতু তো। বারিশের কথা আটকে গেল। সেই সাদা জিনিসটা গাছের পেছন থেকে বেরিয়ে আসলো। মানুষের আকৃতির চেয়ে খানিকটা বড় কিছু ছিল। তা দেখে বারিশ আর আয়েশার রক্তহীন হয়ে গেল। বারিশ গগন বিদারী চিৎকার দিয়ে বলল। কথাটা বলা মাত্রই আয়েশা আর বারিশ পিছু ঘুরে যেতে ধরে দুজনেই দুজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ছায়াটা এগিয়ে আসছে তা দেখে বারিশ আর আয়েশা কোনো মতে উঠে কবরস্থান থেকে এক ছুটে পালাতে লাগলো। আয়েশা পালাতে পালাতেই বলল, জীবন থাকতে আর কোনোদিনও জিনদের লটর পটর করার সময় ডিস্টার্ব করতে আসবো না, ছেড়ে দে ভাই। ছুটতে ছুটতে বাড়ির পেছনের কবরস্থান পেরিয়ে ওরা দুজন রাস্তায় এসে পৌঁছায়। দুজনেই বেশ হাঁপিয়ে গেছে। হাঁটুতে দুহাত রেখে ওরা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তোমার মাথায় বুদ্ধি হবে কবে? লুকোনোর জন্য আর জায়গা ছিল না। আয়শা হাঁপাতে হাঁপাতে বলল, আমি কি আর জানতাম নাকি যে জিন এসে আমাদের সাথে কথাবার্তা বলতে চাইবে? কথা। আয়শা মুখ ভেঙচি কেটে বলল, তো আপনি কি, আপনাকে কে বলেছিল আমার পেছন পেছন কবরস্থানে যেতে? তুমি যে কাজটা করেছো তাতে শাস্তি পাওয়া থেকে পার পেয়ে যাবে ভেবেছো? আয়শা ভেবেছিল জিনের চক্করে শাস্তির বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, কিন্তু এখন তো দেখছে অবস্থা পুরোই বিপরীত। ক্ষণকাল নিশ্চুপ থেকে ও কাট কাট গলায় বলে ওঠে, অমন করেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার করব। বারিশ দাঁতে দাঁত চেপে বলল, নিজের ভুল স্বীকার না করে আবার গলাবাজি হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আপনি আমাকে যা নয় তাই বলে অপমান করবেন আর আমি কিছু বলবো না?
বারিশের হালকা খারাপ লাগলো। আয়শার সম্পূর্ণ দোষ থাকলেও ও তো কঠোরভাবে কথা বলাটা মনে হয় ঠিক হয়নি। বেচারি ভীষণ কষ্ট পেয়েছে। এসব ভাবা বাদ দিয়ে বাড়ির স্বাভাবিক গলায় বলতে লাগলো, অপমান শোনার মতো কাজ করলে অপমান শুনবে না বুঝি? আমার সামান্য রাগ করে বলা কথা যদি তোমাকে এত কষ্ট দেয়, তাহলে ভাবো তো, ওই মেয়েগুলো যখন এত অপমানজনক মেসেজ আমার থেকে পেয়েছিল, তখন ওদের ঠিক কেমন লাগছিল? আয়শা খানিকটা দ্বিধান্বিত হয়ে গেল। ব্যাপারটা ও এভাবে একবারও ভেবে দেখেনি। তবুও ঠাট বজায় রেখেই বলতে লাগলো, ওদের অপমান খুব গায়ে লাগছে আপনার? কষ্ট হচ্ছে ভীষণ, তাই না? মোটেই না, বরং আমি নিজের চরিত্রে দাগ লাগাতে চাচ্ছি না। এটা চাই না ওরা আমাকে মেসেজ দিক কিংবা কথা বলার চেষ্টা করুক। আবার ওরা আমাকে অসভ্য ভাবুক, এটাও আমি চাই না। তাই কখনো এমন কাজ করে আমাকে নিচু করার চেষ্টা করবে না। ইটস আ রিকোয়েস্ট। আয়শা নিশ্চুপ থাকলো। এটা করা আসলেই ঠিক হয়নি। আজ সত্যিই মনে হচ্ছে ও একটা গাধা। বারিশ খুব একটা ভুল চেনে না ওকে, কিন্তু এটা তো আর বারিশের সামনে স্বীকার করা যাবে না। তাই ও গলা খাকারি দিয়ে বলল, বুঝলাম। আপনার ফোন আমার কাছে আজ থেকে চিরশত্রু। ওকে আমি জীবনেও টাচ করব না। খুশি হলাম। আয়শা বারিশকে মুখ ভেঙচি কাটতে লাগলো। হঠাৎই নিচে মাটির দিকে তাকাতেই ও চমকে উঠল। একটা ছায়া ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে। ও ভয়ে চিৎকার করে এক লাফে বারিশের কোলে উঠে গেল। বারিশ তখনের মতো আবারও হতভম্ব হয়ে গেল। পর মুহূর্তে আয়শার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আয়শা বারিশের গলা পেঁচিয়ে ধরে বলে। জীবনটা চলে এসেছে। দূর, সরি সরি। বারিশ ঢোক গিলে ধীরে ধীরে আশেপাশে তাকায়। না, কিচ্ছু নেই। এতে করে ও ভ্রু কুঁচকে বলে। কোথায়? আয়শা চোখ বন্ধ রেখে আঙ্গুল তাক করে নিচে দেখালো। সেদিকে তাকাতেই বারিশের মুখটা গম্ভীর হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল। কথা? ওটা তোমার আর আমার আয়শা ছায়া। চৌকিতে চোখ মেলে তাকায়। তারপর নিচের দিকে ভালোভাবে তাকায় এবং দাঁত কেলিয়ে বলতে লাগলো। ওহো, এটা তো আমাদের ছায়া। হ্যাঁ। এমনি এমনি ভয় পেলাম। পা দুটো মাটিতে রাখুন, মিস গাধা। না থাক, ভালো লাগছে না। বারিশ হতভম্ব স্বরে বলল। আমার কোল কি তোমার নামে লিখে দিয়েছি? কোল থেকে নামো, গাধা। আয়শা তৎক্ষণাৎ ওর কোল থেকে নেমে পড়ে এবং ওর দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। বারিশ অবশ্য কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এমন সময় ট্রাউজারের পকেটে হাত রেখে ওসমান ওদের দিকে ধীর গতিতে এগিয়ে আসলো। তারপর শান্ত গলায় বলতে লাগলো। কি সমস্যা তোদের? রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিস? বারিশ কাটকাট গলায় বলল। তোর বোনকে দেখতে ডাকাতদের মতোই। রাতের বেলা ওকে বাড়ি থেকে বেরোতে দিস না। আয়শা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। আর আপনাকে যে বান্দরের মতো লাগে সেটা কি কখনো বলেছি? খবরদার নিজের জাতের সাথে আমার তুলনা করবে না। আমি একজন ভদ্রলোক। ওসমান গলা খাকারি দিয়ে বলল। তুই ভদ্রলোক? বারিশ বিন্দু মাত্র বিচলিত না হয়ে স্বাভাবিক গলায় বলল। নিঃসন্দেহে। অবশ্য তোর জানার কথা নয়, ভদ্রলোক হলে নিশ্চয়ই বুঝতি। কথাটা বলে বারিশ ওকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আয়শা ভাইকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া দেখলে তোমাকে অপমান করে চলে গেল। যদিও তুমি ভদ্রলোক না, তবু ওই গুন্ডা কেন সে কথা বলবে? ওকে কে অধিকার দিয়েছে? ওসমান শীতল দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো। বাইশের কথা, আচ্ছা, বারিশের কথা গায়ে না লাগলেও তোর কথা শুনে খুব অপমান বোধ করলাম। বড় ভাইকে সম্মান দেয়া আজ পর্যন্ত শিখলি না। যে পড়াশোনা পারে না তার থেকে এমন আশা রাখো কি করে? ওসমান চোখ সরু করে বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টি দেখে আয়শা ভরকে গেল। ও দ্রুত চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎই দূরে সাদা কিছু দেখতেই ও মৃদু চিৎকার করে বলল। ভাইয়া জিন। আমি জিন না, মানুষ। তোমাকে কে জিন বলেছে? আমাদের পেছনে জিন দাঁড়িয়ে আছে। ওসমান সেদিকে তাকালো। তারপর হতাশার শ্বাস ফেলে বলল। ওটা টিনা আন্টিদের জানালার পর্দা। মাথা পুরো গেছে তোর। আয়শা ভালো করে সেদিকে তাকালো। ওসমান ওর মাথায় গাঁটটা মেরে বলল। এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে আসল জিনও দেখা দিতে পারে। চল বাসায়। আয়শা তৎক্ষণাৎ ভাইয়ের সাথে হাঁটতে শুরু করে দিল। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতে ওসমান অস্পষ্ট হেসে বলল। বনুরে, বাড়ির ভিতরে তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রাখা আছে। আয়শার মুখটা ঝলমল করে উঠল। ও লাফাতে লাফাতে বাড়ির ভেতরে প্রবেশ করে আর উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো। কোথায়? কোথায় আমার সারপ্রাইজ? ড্রয়িং রুমে পা ফেলতেই দেখতে পেল ওর মা সানিয়া শেখ চপ্পল হাতে রাগান্বিত মুখে একটা চেয়ারে বসে আছে। আয়শার সমস্ত হাসি ফুস হয়ে গেল।
ওসমান ওর পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। সারপ্রাইজটা কেমন লাগলো বনু? আয়শা মিনমিনে গলায় বলে। এর চেয়ে তো জিনদের সাথে থাকা ভালো ছিল। কোথায় ফেসে গেলাম আমি? সানিয়া শেখ মেয়ের আপাদমস্তক দেখতে লাগলেন। ওর মুখের ফেস মাস্কটা দৌড়ের গতিতে কোথাও উড়ে গেছে। পরনের জামা কাপড়েও গাছের রং লেগে আছে। প্লাজোর নিচের দিকে খানিকটা কাদা, আর পা দুটো কাদার তলে লুকিয়ে আছে। ভালোভাবে দেখা শেষ করে উনি কণ্ঠটা অত্যন্ত শান্ত করেই বললেন। তা মা, তোমার পা দুটো দেখছি না যে, ওগুলো কি বাইরে রেখে এসেছো? ওনার শান্ত কণ্ঠ শুনে আয়শা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও উচ্ছ্বাসিত গলায় বলল। আরে কি যে বলো আম্মু, আসলে এতই কাদা লেগে গিয়েছে যে পা দুটো ঢেকে গেছে। মূলত কাদা আজ পা মোজার কাজ করছে। সানিয়া মুখটা হাসি খুশি করে বলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। পা মোজা দুটো এতই নরম যে তুমি সেগুলো পরিধান করেই ড্রয়িং রুমে প্রবেশ করে ফেলেছো, তাই না? খুব একটা খারাপ বলনি, আসলেই নরম নরম লাগছে। ওসমান বিড়বিড় করে বলে। এটা তো আসলেই গাধা। এর কপালে যে আজ কি আছে তা কে জানে। ওসমানের মুখের কথা মুখে থাকতেই সানিয়া শেখ খেকিয়ে উঠে বলে। তোমার নরম মোজা দিয়ে আমার ড্রয়িং রুম কেন নোংরা করছো, বেয়াদব মেয়ে? আয়শা মায়ের ধমকে কেঁপে ওঠে। ও কিছু বুঝে ওঠার আগে সানিয়া শেখ চপ্পল হাতে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে আয়শা দৌড়াতে লাগে। ফলে পুরো ড্রয়িং রুমে ওর পায়ের কাদা দিয়ে ভরে যায়। সানিয়া শেখ ভয়ানক রেগে গিয়ে বলতে লাগলেন। তোমাকে আজ তোমাকে আজ উল্টো ঝুলিয়ে পিটাবো আমি। আয়শা মিনমিনে গলায় বলল। মাম্মা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। কোনো লাভ হবে না আজ, তোমাকে ছাড়ছি না। আশ্চর্য, কেউই আমায় ছাড়তে চাচ্ছে না আজকে, এত ভালোবাসে আমায়। বাজে কথা বললে মুখ ভেঙে দেবো, বেয়াদব। আয়শা চুপসে গেল। ও ছুটে ভাইয়ের পেছনে গিয়ে লুকালো। সানিয়া শেখ সেদিকে এগিয়ে আসতে আসতে বলল। তার উপর বারিশের সাথে কি করেছো তুমি, তার জবাব দাও। আমি কিছু করিনি। আবার মিথ্যা বলছে, দেখো। কিছু না করলে বারিশ এভাবে রাতের বেলা বিচার নিয়ে আসে? মাম্মা আমি তেমন কিছুই করিনি। সানিয়া শেখ সেসব না শুনে চপ্পল দিয়ে আয়শাকে মারতেই যাবে এমন সময় ওসমান মাকে আটকে দিয়ে বলে। আম্মু, বারিশ ওকে শাস্তি দিয়েছে, আর উল্টাপাল্টা কিছু করবে না, তুমি শান্ত হও। আমার থেকেও শাস্তি পাবে ও। একদিনে দেওয়ার দরকার নেই, এক সপ্তাহ পর তুমি দিও। সানিয়া শেখ ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। ওসমান তা দেখে জোরপূর্বক হাসলো। কিছুক্ষণ নীরব থাকার পরে সানিয়া শেখ বললেন। বারিশের ভাগের শাস্তিটা না হয় এক সপ্তাহ পর দিব, কিন্তু ড্রয়িং রুম নোংরা করার শাস্তি ও আজ এবং এখনই পাবে। আয়শা মাথায় গামছা বেঁধে পুরো ড্রয়িং রুমে ডিটারজেন্ট দিয়ে মুছে চলেছে। শুধু একবার না, বরং 5 বার মুছতে বলে গেছে ওর মা। কথা অনুযায়ী কাজ না করলে রাতে খেতে দিবে না বলেও হুমকি দিয়েছে। তাই বেচারি খাওয়ার লোভে পড়ে সুন্দর করে ড্রয়িং রুমটা মুছতে শুরু করলো। 3 বার মোছা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। চতুর্থবার মুছতেই যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আয়শা কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কেউ দরজা খুলতে না আসায় ও নিজেই যেতে যেতে বলে। আমি না থাকলে এই সংসারটার যে কি হতো না। এত বড় একটা ঢপ মেরে ও দরজাটা খুলে দিল। আয়শার মাথায় গামছা থাকায় আর কাজ করার দরুন ক্লান্ত হয়ে যাওয়া ওকে ভীষণ অদ্ভুত লাগছে। দরজার ওপাশে বারিশ দাঁড়িয়ে আছে। ও হাসি মুখে কিছু বলতেই যাবে, তার আগে সামনের রমণীর রূপ দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও ভ্রু কুঁচকে রেখে শান্ত গলায় বলল। ওসমানদের বাসায় যে কাজের লোক আছে সেটা তো জানতাম না। বাই দ্য ওয়ে, আপনি এত রাতেও বাড়ি ফিরে যাননি কেন চাচি? আয়শা খেপে গেল। ও খেকিয়ে উঠে বলল। এই গুন্ডা, মুখ সামলে কথা বলুন। নিজে বুড়োর জন্য কি সবাইকে বয়স্ক লাগছে আপনার? বারিশ মুখে হাত চেপে চোখ বড় বড় করে ফেলে। তারপর অত্যন্ত অবাক গলায় বলতে লাগলো। আরে গাদা যে, তোমার রূপ দেখে তো আমি শেষ হয়ে গেলাম। আয়শা দাঁত কিরমির করে কিছু বলতেই যাবে এমন সময় সানিয়া শেখ সেখানে এসে উপস্থিত হলেন। তাকে দেখতেই বারিশ মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলো। আন্টি, আপনার জন্য মিষ্টি এনেছি, বাবা হঠাৎ কিনে আনলো, তাই ভাবলাম আপনাকে একটু দিয়ে যাই। সানিয়া শেখ মুচকি হেসে বলে। এসবের কি দরকার ছিল বাবা? বারিশ ভেতরে প্রবেশ করতে করতে বলে। মিষ্টি মানুষের জন্য মিষ্টি আনা অতীব জরুরি। সানিয়া শেখ লাজুক হাসেন। বারিশ ওনাকে গিয়ে মিষ্টি দিতে লাগলো। এদিকে আয়শার মুখে খুশিতে চিকচিক করছে। ও এগিয়ে গিয়ে উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো। আমিও খাবো।
সানিয়া শেখ আর বারিশ ওর কথা শুনতে পায়নি, এমন একটা ভান করে থাকলো। আয়েশা বেশ কয়েকবার বলার পরও পাত্তা পেল না। শেষে মুখটা অন্ধকার করে দাঁড়িয়ে থাকলো। এই সময় সানিয়া শেখ বলে ওঠেন। আয়েশা, মুখে অন্ধকার সরিয়ে সেখানে হাসি ফুটিয়ে আয়েশা বলল। হ্যাঁ মাম্মা। সানিয়া শেখ কাট কাট গলায় বললেন। ঘর মোছা শেষ হয়েছে তোমার? আয়েশা চুপসে যাওয়া গলায় বলল। না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কাজ করো বেয়াদব। ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখ নিয়ে আয়েশা ঘর মুছতে লাগলো। পাশাপাশি বারবার আর চোখে হাসতে থাকা সানিয়া শেখ আর বারিশের দিকে তাকালো, যারা এখন মিষ্টি খাচ্ছে। তা দেখে আয়েশা বিড়বিড় করে বলল। এমন একটা ভান করছে যেন আমি এবারে সবচেয়ে অবহেলিত অত্যাচারিত বৌমা, এবং ওরা ডায়না স্বামী আর ডাইনি শাশুড়ি। কথাটা বলে আয়েশা মুখ ভেঙচি কাটে। ওর নজর আবারও মিষ্টিগুলোর দিকেই গেল। ওর জিহ্বায় পানি এসে গেছে, সেই পানিটুকু গিলে ফেলে ও আবারও মুখ ভেঙচি কেটে বলতে লাগলো। এমন লোভ দিয়েছি না, 7 দিন টয়লেটে বালিশ আর কাঁথা নিয়ে গিয়ে থাকা লাগবে। সকলেরই জীবন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ব্যস্ততার কারণে মারিয়া আর আজিমের চিঠির বিনিময়ও কমে এসেছে, তবে একেবারে বন্ধ হয়ে যায়নি। আসলে সামনে সকলের ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই পড়াশোনার মধ্যেই সর্বদা ডুবে থাকতে হচ্ছে সবাইকে। তবে সবাই না, আয়শা পড়াশোনার মতো অশ্লীল কাজের ধারের কাছেও নেই। ও ব্যস্ত সিঙ্গেল কমিটি নিয়ে। মাঝখানে কিছুদিন মনোযোগ অন্যদিকে সরে গেলেও বর্তমানে ও পূর্বের মনোযোগ ফিরিয়ে এনেছে। কোনো ভালোবাসার ধারের কাছেও ও আর নেই। নিয়মিত ওয়াশরুম সাইজের অফিসে গিয়ে ও সিঙ্গেল কমিটির উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে। আজকেও তার ব্যতিক্রম হলো না। আয়শা অফিসে প্রবেশ করে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো। অবশ্য বাকিরা কেউ উপস্থিত নেই, সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে। আয়শা মনে মনে কিছু ভাবলো, তারপর একটা সাদা খাতায় লিখতে শুরু করে দিল। সিঙ্গেল মানুষদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। তাদের সমস্ত মনোযোগ থাকবে উন্নয়নের দিকে। অন্যদিকে কাপলদের মনোযোগ সবসময় নিজেদের পার্টনারদের উপরেই থাকে। সে অন্য কারোর সাথে রসের আলাপ করছে কিনা, কোনো বিয়ের প্রস্তাব আছে কিনা, আসছে কিনা, ঠিকমতো ভাত খাচ্ছে কিনা, নিয়মিত বাথরুমে যাচ্ছে কিনা, ব্লা ব্লা ব্লা, এসবের দিকেই নজর থাকে কাপলদের। তাই দেশের মানব সম্পদ হিসেবে সিঙ্গেলদেরই চিহ্নিত করা উচিত। সিঙ্গেলদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। আমরা দেশের ভবিষ্যৎ। এই কথাগুলো লিখে আয়শা কলম থামায়। আজকের জন্য সিঙ্গেলদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয়ে গেছে। এর চেয়ে বেশি সম্মান দিলে সেটা চাটুর পর্যায়ে উন্নত হয়ে যাবে। আয়েশার বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে ওয়াশরুম সাইজের অফিসটা ভালোভাবে তালা মেরে দিল। তারপর করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। যেতে যেতে লাইব্রেরির সামনে গিয়ে উপস্থিত হলো ও। ভেতরে নজর যেতেই দেখলো বারিশ মনোযোগ দিয়ে বই পড়ছে। তা দেখে আয়েশা ভেঙচি কেটে বলে। একে তো গুন্ডা, তার উপর পড়াশোনার মতো অশ্লীল কাজ, কত অবলীলায় করছে। আচ্ছা, আমি কোন আক্কেলে এটাকে ভালোবাসতে চেয়েছিলাম? জীবন থাকতে একে ভালোবাসবো না আমি? কথাটা বলে আয়েশা আবারও হাঁটতে শুরু করলো। পড়াশোনা করা মানুষজনের কাছাকাছি থাকলে ওর দম বন্ধ হয়ে আসে, নিজেকে কেমন গরিব গরিব লাগে। আয়েশা তাই লম্বা লম্বা পা ফেলে জায়গা প্রস্থান করে। লাইব্রেরিতে বারিশের পাশাপাশি আরও একজন আছে, সে হচ্ছে মারিয়া। ও অবশ্য পড়াশোনা করার জন্য আসেনি, ও এসেছে নিজের চিঠি খুঁজতে। সেদিনের পর অনেকবার চিঠি বিনিময় হয়েছে ওদের। অপরিচিত থেকে পরিচিত হয়ে উঠেছে ইতিমধ্যে, তবে অপরিচিত সম্বোধনটা এখনো বহাল আছে। ভ্যালি অফ ফিয়ার উপন্যাসের বইটা ওদের চিঠি বিনিময়ে সাহায্য করেই চলেছে। মারিয়া পৃষ্ঠা উল্টাতেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। চিঠির ভাঁজটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় অপরিচিতা, আজ হঠাৎই প্রিয় বলতে ভীষণ ইচ্ছা করলো। কিছু মনে করবেন না দয়া করে। চতুর্থ ইয়ারে পদার্পণ করতে যাচ্ছি, তাই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। একটু বললে ভুল হবে, ভয়ানক ব্যস্ততা যাচ্ছে। গতবারের চিঠিতে বলেছিলাম পরীক্ষা শেষে কথা হবে, কিন্তু কথা না বলে থাকতে পারছি না, লিখেই ফেললাম। জানি না আপনি চেক করতে আসবেন কি না, তবুও রেখে গেলাম। কি হয়েছে বলুন তো? এমন তো আগে ছিলাম না। কথা না বললে ভালো লাগছে না কেন? আপনি বানটান মারেননি তো আবার? ইতি অপরিচিত। মারিয়া খিলখিল করে হাসতে লাগলো। কি অদ্ভুত তাই না? দুজনেই গত সপ্তাহে বিদায় নিল, আবার দুদিনের মধ্যে চিঠি বিনিময় শুরুও করে দিল। মারিয়া তো চেক করার কথা ছিল না, তবুও চেক করেছে এবং চিঠি পেয়েওছে। চিঠিটা কয়েকবার পড়া শেষ করেও ফিরতি চিঠি লিখতে লাগলো। খুবই মনোযোগের সহিত লিখতে লাগলো।
দূর থেকে ডন আন্টি ভ্রু কুচকে ওকে শুরু থেকে দেখে চলেছিলেন। উনি গত 1 মাসে অনেক কিছুই খেয়াল করেছেন, তবে হিসাব মেলাতে পারছেন না। কিছুতে একটা গন্ডগোল আছেই। ওনার চিন্তার মাঝে কিছু চেল্লা পাল্লারা আওয়াজও কানে ভেসে আসলো। উনি গিয়ে দেখেন দুজনের ঝগড়া লেগেছে। সেই দুজনকে দেখে ওনার ভ্রু আরো কুচকে গেল। মারিয়া ফিরতি চিঠি লেখা শেষে সেটা বইয়ের ভাঁজে রেখে নির্দিষ্ট স্থানে রাখার পর একাডেমিক কিছু বই নিয়ে পেছনে ঘুরতে কারোর সাথে ধাক্কা লেগে ওর হাতের বইগুলো পড়ে যায়। ধাক্কা দেয় ব্যক্তির দিকে তাকাতে ওর মুখটা রাগে রক্তিম হয়ে গেল। ও খেকিয়ে উঠে বলল, আল্লাহ আল্লাহ, আপনার সমস্যা কি? আজিমও খানিকটা হকচকিয়ে গেছে। ও কিছু বলার আগে মারিয়া পুনরায় বলতে লাগলো, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার বই ফেলে দিলেন। আপনি কি আর কাউকে চোখে দেখেন না? আমার বইয়ের সাথে আপনি কি শত্রুতা? আজিম মনে মনে বলল, শালা আমারও তো একই প্রশ্ন। এত মানুষ থাকতে এই মহিলার বউয়ের সাথে কেন আমার ধাক্কা লেগে যাচ্ছে? এর পিছনে কোনোভাবে বিএমপির হাত নেই তো? মনে মনে কথা বাদ দিয়ে আজিম গলা খাকারি দিয়ে বলল, দেখুন, আমি একজন আদর্শ ক্রিকেট লাভার। কোনো কাজ যেহেতু 2বার সংগঠিত হয়ে গেছে, তাই 3য়বার সেই একই কাজ করা আমার জন্য দায়ী হয়ে পড়ে। হ্যাট্রিক করতে হবে না। মারিয়ার ভ্রু কুচকে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, হ্যাট্রিক করার জন্য আমার বইগুলো পেয়েছিলেন, আর কারো বই ছিল না? ছিল তো, কিন্তু আপনার বইগুলো বেশি ইন্টারেস্টিং। তাই লোভ সামলাতে পারিনি। হ্যাঁ, লোভ সামলানো আপনার দ্বারা সম্ভব না। ভুঁড়ি তো বেরিয়ে গেছে আপনার। আজিম থতমত খেয়ে গেল। ও নিঃশ্বাস শুষে নিয়ে পেট লুকালো। তা দেখে মারিয়া বলতে লাগলো, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। আজিম নিঃশ্বাস ছেড়ে দিয়ে কাট গলায় বলল, আপনি তো ভারী নির্লজ্জ মেয়ে। আমার জিনিস দেখে ফেলছেন, তাও আবার অনুমতি ছাড়া। মারিয়া কিছু বলতে যাবে, তার আগে বাড়ি শেষে আজিমের পাশে দাঁড়িয়ে বলল, সেই জিনিসটা দিন দিন এত বড় হচ্ছে যে সবার নজরে চলে আসছে। খাওয়া কম আরে ভোটকা। আজিম কঠিন দৃষ্টিতে বারিশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, তুই দূর সম্পর্কের বন্ধুর মতো আচরণ করছিস কেন? সম্মান না বাঁচিয়ে মান সম্মান নষ্ট করার জন্য আসলি? তোর মান সম্মান আছে? অবশ্যই আছে। সেদিন বললাম না, কত মানুষ আমাকে সম্মান দেয়। সেসব মানলাম, কিন্তু তোর পেটের কিছু একটা কর। এই সত্যি করে বলতো, তুই আমার পক্ষের না ওই মেয়ের পক্ষে? বারিশ আজিমের কাঁধে হাত রেখে অত্যন্ত শান্ত গলায় বলতে লাগলো, আমি অবশ্যই এবং নিঃসন্দেহে আজিম উচ্ছ্বাসিত গলায় বলল, আমার পক্ষে, তাই না? বারিশ মাথা নাড়িয়ে বলল। মারিয়ার পক্ষে। আজিমের মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। ওদিকে মারিয়া মুচুর মুচুর করে হেসে চলেছে। তা দেখে আজিম খ্যাপাটে গলায় বলল। হাসবেন না, বিচ্ছিরি লাগে। মারিয়ার হাসি বন্ধ হয়ে গেল। ও কাট গলায় বলল, অশুভ পুরুষ, আপনাকে মনে হয় খুব সুদর্শন লাগে। সন্দেহ আছে। ওয়াক থু। ওদের ঝগড়া বাড়তে ধরলে ডন আন্টি নিজের চিন্তিত মুখশ্রীকে দূরে সরিয়ে কাট গলায় বললেন, লাইব্রেরিতে আর একদিন ঝগড়া করলে আমার সাথে কুস্তি ম্যাচ খেলা লাগবে তোমাদের দুজনকে। মারিয়া আর আজিম বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকিয়ে একযোগে বলল, ভর্তা হয়ে যাব তো। পরীক্ষা শেষ হয়েছে, পাশাপাশি সকলের জীবনে শান্তিও ফিরে এসেছে। বারিশ টপ করেছে, ওসমান সেকেন্ড পজিশনে আছে। গত সেমিস্টারে ওসমান টপ করেছিল। এভাবেই ওদের দুজনের জাঙ্কিং অলট পালট হতেই থাকে। বাকিরাও ভালো নম্বর পেয়েই আর চেঞ্জ করেছে। তবে আয়শার বিষয়টা আলাদা। ওর রেজাল্ট কেমন হয়েছে সেটা শোনার দরকারই নেই। বারিশ আর ওসমানের এত ভালো রেজাল্ট হওয়ায় মামুন হক ছোটখাটো একটা অনুষ্ঠান রেখেছেন। অবশ্য অনুষ্ঠানে শুধু ওদের দুই পরিবারই উপস্থিত রয়েছে। হাসান শেখ আর মামুন হক মুখোমুখি হয়ে বসে আছেন, তবে কেউ কোনো কথা বলছেন না। ওনারা কোনোভাবেই সেই জুতা আর দাঁত হারানোর স্মৃতি মাথা থেকে ছেড়ে ফেলতেই পারছেন না। ওনাদের ব্যক্তিগত বউরা ওনাদের পাশে বসে আছেন। বিলকিস বেগম আর সানিয়া শেখ একে অপরকে কিছু একটা ইশারা করেছে। ওনাদের ইশারা করা শেষ হলে সানিয়া শেখ গলা খাকারি দিয়ে বললেন, কি সুন্দর আবহাওয়া আজকে, তাই না? হাসান শেখ আকাশের দিকে এক পলক তাকানোর পর বলেন, এমন এক চকমক দিনে আমি আমার চকমক জুতো জোড়া হারিয়েছিলাম। সানিয়া হতাশ থতমত খেয়ে গেলেন। উনি চেয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক করতে, আর এদিকে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। বিলকিস বেগম মনে মনে সানিয়া শেখকে বার কয়েক শাসানোর পর টপিক চেঞ্জ করার জন্য বললেন, আবহাওয়ার কথা বাদ দাও তো সানিয়া, আজকে রান্নাগুলো অসাধারণ হয়েছে। দুজনে মিলে রেঁধেছি বলে কথা, সকলে শান্তি মতো খেতে পারবো, কি বলো?
মামুন হক গালে হাত রেখে হতাশার শ্বাস ফেলে বললেন, এমন হাড্ডিওয়ালা গোস্ত রান্না করছো যে আমার দাঁতটাকে আজ খুব মিস করছি। হাসানের সাথে সেদিন দেখা না করতে গেলে আমার দাঁতটা আজ বেঁচে থাকতো। হাসান শেখ গম্ভীর মুখে ওনার দিকে তাকান এবং অত্যন্ত রাগান্বিত স্বরে বলতে লাগলেন, তুমি যেখানে উপস্থিত থাকো সেখানে ভালো কিছু আশা করাও বিলাসিতা। সব গন্ডগোলের সূত্রপাত হয় তোমার থেকে। তুমি তো খুব ভালো, নিজে ঠিক থাকলে সব ঠিক থাকে। তুমি ঠিক নেই তাই কিছুই ঠিক নেই। পরিস্থিতি গরম হয়ে গেল, ওনাদের তর্ক বেঁধে গেল। সানিয়া শেখ আর বিলকিস বেগম একে অপরের দিকে তাকে হতাশার শ্বাস ফেললেন। ওনাদের থেকে খানিকটা দূরে বারিশ আর ওসমান বসে আছে। ওসমানের পাশে আয়েশা বীরকে নিয়ে বসে আছে। বীর এখন খানিকটা হাঁটতে পারে, লুঙ্গির জায়গায় প্যান্ট পরা শুরু করে দিয়েছে। ওসমান বোনকে উদ্দেশ্য করে বলল, তো রেজাল্ট কি আর একটু ভালো করা যেত না? আয়েশা সোজা হয়ে বসে বিজ্ঞের মতো বলতে লাগলো, দেখো ভাইয়া, অশ্লীল বিষয়ে যত কম জ্ঞান জীবন তত বেশি সুন্দর। সবাই করছে দেখে আমিও করছি, নয়তো পড়াশোনার মতো অশ্লীল কাজ আমি করতাম না। ফার্দার রেজাল্টের বিষয়ে কিচ্ছু বলতে আসবে না। বারিশ টিটকারি মেরেই বলল, গাধা, শুধু গাধা না, গাধাদের রানী। রানীটাই শুধু নিলাম, গাধাটা নিজের কাছে রেখে দিন। বারিশ কিছুই বলল না। ওর ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করেও মনোযোগ দিয়ে অপর পাশের কথা শুনতে লাগলো। ধীরে ধীরে ওর মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও কাট বলা ঝামেলা হয়েছে? ও কাট গলায় বলল, কি আমাদের ডিপার্টমেন্টের বিষয়ে খারাপ কথা ছড়াচ্ছে? অপর পাশে আবারও কিছু বলল। বারিশের মুখটা রাগে রক্তিম হয়ে গেছে। ও বসা থেকে উঠে অত্যন্ত খ্যাপাটে গলায় বলল, ওটাকে ধর, বেঁধে রাখ, আমি আসতেছি, ওটাকে আজ পেটাবো। কথাটা বলে বারিশ লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করে। ওসমান স্বাভাবিকভাবেই বসে আছে, তবে আয়শা হতভম্ব হয়ে বারিশের গমন পথের দিকে এখনো তাকিয়ে আছে। তার চোখে খেয়াল করে ওসমান শান্ত গলায় বলল, আজ একটু মারপিট করবে পারিস। অবশ্য কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আয়শা বিস্ফোরিত গলায় বলে, এ তো আসলেই গুন্ডা। ওসমান হেসে ফেলে হ্যাঁ, গুন্ডা বলাই যায়। বলে, বীরও আয়শার মতো হতভম্ব হয়ে আছে, তবে ওর চোখে মুখে ভয় বেশি পরিলক্ষিত হচ্ছে। ও একবার আয়শার মুখের দিকে তাকালো, তারপর বলতে লাগলো, মামু আজ আমার বদলে অন্য কারোর পাছা লাল করে দেওয়ার জন্য গিয়েছে। শ্বশুরের গম্ভীর মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বাজি চোখ সরিয়ে নেয়। বর্ষা চুপচাপ বসে ফুলের গাছের দিকে তাকিয়েছিল। বউয়ের দিকে নজর অব্যাহত রেখে বায়াজিৎ বলল, আচ্ছা, শ্বশুরজারটা কি এমন দজ্জাল টাইপের হয়? হাসে না কেন? হাসলে কি ফাইন দেওয়া হবে? বর্ষা ভ্রুকুচকে স্বামীর দিকে তাকিয়ে বলল, বাবা প্রসঙ্গে আসতেই রেগে আগুন হয়ে যাও। এত ভালোবাসা আমি কবে পাবো বলো তো? বর্ষা হাই তুলে বলল। বায়াজিদের মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। তার চোখে খেয়াল করে বর্ষা মুচুর মুচুর করে হাসলো। কিছুক্ষণ পর গলা খাকারি দিয়ে বলল, না, নেই। বায়াজিৎ সোজা হয়ে বসে এবং কণ্ঠটা গম্ভীর করে বলতে লাগলো, দেখো বউ, একজন ভদ্রলোকের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনতে পারো না তুমি? পৃথিবীর মানবতা সেটা মেনে নিবে না। বায়াজিৎ চোখ সরু করে বউয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল। বউয়ের সাথে তর্কে জেতা অসম্ভব ব্যাপার বটে। হঠাৎই পাশে নজর যেতে বায়াজিদের ভ্রু কুঁচকে গেল। বীর আয়েশার কোলে বিড়াল ছানার মতো বসে আছে, পাশাপাশি বারবার আয়েশার মুখের দিকে তাকাচ্ছে। সেদিকে কিছুক্ষণ নজর অব্যাহত রেখে বায়াজিৎ বর্ষাকে উদ্দেশ্য করে বলল, একে নিয়ে কি বলবে তুমি? বর্ষা ভ্রু কুঁচকে বলল। প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে বর্ষা স্বামীর চোখ অনুসরণ করে ছেলের দিকে তাকালো। সামনের দৃশ্যটা দেখে ও কাট গলায় বলতে লাগলো। বায়াজিৎ আহত চোখে বউয়ের দিকে তাকিয়ে বলল, এত নিষ্ঠুর কথা বলতে পারলে? আমি নির্লজ্জ? অবশ্যই আছে। তুমি প্রথম যেদিন আমার দিকে দৃষ্টি দিয়েছিলে সেদিন আমি সারা রাত লজ্জায় ঘুমাতে পারিনি। বায়াজিৎ থতমত গলায় বলতে লাগলো। আমি যথেষ্ট ভদ্রলোক, এটা ভুলে যাবে না। বায়াজিৎ লজ্জা পেল, বলতে গেলে প্রচন্ড লজ্জা পেল। আসলে বর্ষাকে ওর সাথে বিয়ে দিতে রাজি না হয় ও মামুন হকের সামনে শুয়ে পড়ে বলেছিল, আমাকে বর্ষার সাথে বিয়ে দিতে রাজি না হলে আমি এখান থেকে উঠবো না, রাস্তাতে শুয়ে থাকবো। মামুন হক প্রথম দফায় ওকে পাশ কাটিয়ে চলে গেলেও বায়াজিৎ পাক্কা 2 দিন ওখানেই শুয়েছিল। না খাওয়া দাওয়া করেছিল আর না গোসল করেছিল।
ওভাবেই দুদিন কাটিয়ে দিয়েছিল সে। শেষে সহ্য করতে না পেরে মামুন হক বিয়ে দিতে রাজি হয়েছিলেন। এখানেই শেষ নয়, বায়েজিৎ দুদিন অভুক্ত থাকায় ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। মামুন হক বিয়ের কথা বলতেই বায়েজিৎ খুশিতে উষ্টা খেয়ে ওনার গায়ের উপরই পড়ে গিয়েছিল।